আগেও পারতেছি না। কেন পারবো না? পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, কেমনে হাত ফিরে গেছে? কতটুকু তোমার কিছু ইয়ে আছে, এমনিতে কিছু আছে, পরিচয়ের প্রয়োজন আগে? কেমনে যায় কাজ, কাজ করো ওখানে হচ্ছে কিচ্ছু নাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে যাই। হ্যাঁ আমি না শ্বাসকষ্ট হয়, গরম হয়। বুঝতে পারছি।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব। এখানে যেগুলো আছে আসলে এই চ্যাপ্টারের মধ্যে যে তথ্যগুলো আছে সবগুলোই জানতে হয়। পাশাপাশি একটা তথ্য যদি মিসিং হয়ে যায়, দেখা যায় যে পরে এরকম 3টা চ্যাপ্টার আছে, যেমন শ্বসন চ্যাপ্টার, তারপর হচ্ছে ইমিউনিটি চ্যাপ্টার এবং কঙ্কালতন্ত্র। এই 3 জায়গায় গিয়ে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে মানবদেহের মাদার। সো খুব মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটা করো। আশা করছি এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। প্রথমে আমরা একটা ম্যাপ দেখব, আমাদের হৃৎপিণ্ডের ম্যাপটা জানা খুব জরুরি। কারণ এই ম্যাপটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা আমাদের শরীরের হৃৎপিণ্ডটা কোন দিক থেকে কোথায় রক্ত নিয়ে যাচ্ছে, কোন ধরনের রক্ত নিয়ে যাচ্ছে। এই সবগুলো যদি বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখব হার্ট ম্যাপ। আমি তো খুব সহজ করে তোমাদের ছবি আর্ট করে দিয়েছিলাম। গত ক্লাসের পর আমরা জানি এই জায়গাগুলোর নাম কি, ছিদ্রগুলো আছে এগুলোর নাম কি, কপাটিকাগুলো আছে এগুলোর নাম কি, কপাটিকাগুলো দেখতে কেমন, আমরা সবই জানি। তাহলে এখন আমরা দেখব যে হৃৎপিণ্ডটা আমাদের শরীরে রক্ত কোথা থেকে নিয়ে আসে এবং কোথায় গিয়ে সে সাপ্লাই দিচ্ছে। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে চ্যাপ্টারটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা 2টা কালি ব্যবহার করব, একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে নীল কালি। তোমরা যখন পরীক্ষার খাতায় আনসার করো তখন তোমরা ফিগার আর্ট করো, ছবি আর্ট করার সময় আমাদের টিচাররা বলেন যে পেন্সিলে আর্ট করতে, কিন্তু আমরা যখন মেডিকেল কলেজে যাই আমাদের টিচাররা আমাদের বলে না, তোমরা অবশ্যই কালার পেন্সিল ব্যবহার করবা। এর কারণ হচ্ছে কালার পেন্সিল ব্যবহার করলে 2টা জিনিসকে আমরা আলাদা করতে পারি। কিভাবে পারি দেখো। ধরা যাক এটা হচ্ছে ফুসফুস কিন্তু 2টা, আমরা একটা আর্ট করলাম। এটা হচ্ছে মানবদেহ, এটা হচ্ছে মানবদেহ, এটা হচ্ছে ফুসফুস, আর এটা কি? হৃৎপিণ্ড, রাইট? তো দেখো ফুসফুসের কাজ কি। এই জায়গাটা হচ্ছে বায়ুমণ্ডলে আছে অক্সিজেন। ফুসফুস করে কি? অক্সিজেনটা গ্রহণ করে। অক্সিজেনটা ফুসফুসে চলে আসলো, শ্বাস দিলাম, অক্সিজেন গ্রহণ করলাম, আসলো কোথায়? ফুসফুসে। এইটাকে আমাদের সারা শরীরে নিয়ে যেতে হবে। এই যে কানের লোবিউলে নিয়ে যেতে হবে, আমাদের যে নোজ আছে নোজের টিপেও নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে পায়ের পাতা আছে, এখানকার কোষগুলো শরীরের ভেতরের সব কোষে নিয়ে যেতে হবে। ব্যাপারটা খুব সহজ। ফুসফুসে যদি আসে, ফুসফুস করে কি? রক্তনালীর মাধ্যমে এটা পাঠায় এখানে। কি পাঠালো? অক্সিজেন পাঠাচ্ছে। তোমরা শুধু খেয়াল করো আমি কোন দিকে কোন গ্যাস লিখছি, কোনটা কার সাথে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। এই লাইনটা বা এই রক্তনালীটা আমি চাইলে এইটাতেও দিতে পারতাম, এটা ঘুরাই না। কেন দিব না? কারণ হচ্ছে উপরে যদি আমরা দিই খুব সহজে উপর থেকে নিচে আসতে পারবে, এখান থেকে দিকে চলে যেতে পারবে, তাই না? গ্রাভিটির একটা ব্যাপার আছে, এটা হচ্ছে বায়োলজির সাথে ফিজিক্সের মিল। তারপর এই রক্তটা এখানে চলে আসলো, তাহলে এই যে প্রকোষ্ঠের মধ্যে রক্ত আছে, অক্সিজেনগুলো কিভাবে আসলো? কারণ ফুসফুসের ভেতর দিয়ে রক্ত যায়,
রক্ত যাচ্ছে, অক্সিজেন গ্যাসটা রক্তের সাথে মিশ্রিত হয়ে এই রক্তনালী দিয়ে আসতেছে। তাহলে এখানে যে রক্তগুলো আসলো এদের এখন কি আছে? অক্সিজেন আছে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই যে এখান থেকে নিচে নামলো, এই প্রকোষ্ঠ এখানে যে একটা ভালভ আছে, কপাটিকা আছে, এটার নাম কি? বামে যেহেতু বাইকাসপিড, বতে বাম, বতে বাইকাসপিড, এটার আরেকটা নাম আছে মাইট্রাল কপাটিকা, তাই না? মাইট্রাল কেন বলা হয়? বিশপ আছে, বিশপদের টুপি, ওই টুপির মতো দেখতে এই ভালভটা, এই জন্য তাকে মাইট্রাল বলা হয়। আজকে আমি প্রশ্ন দিয়েছিলাম। তাহলে এখন এই প্রকোষ্ঠ, এখানে যে রক্তগুলো আসলো এদের রক্তের মধ্যে অক্সিজেন আছে, তাই না? ছিল বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম থেকে আসলো বাম ভেন্ট্রিকলে, কোন পথ দিয়ে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র দিয়ে, বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এখানে একটা কপাটিকা ছিল, নাম কি? মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা, এটা ভেদ করে চলে আসলো। এখন এই যে বাম অ্যাট্রিয়ামটা, তোমরা তো জানো যে বাম অ্যাট্রিয়ামের দেয়ালটা অনেক পুরু। কত পুরু? এইটা অপেক্ষা এটা 3 গুণ পুরু। কারণ কি মহিবুল্লাহ? কারণ এর কাজে কিন্তু হচ্ছে প্রেসার দিয়ে সারা শরীরে রক্ত পাঠানো, তাই না? তাহলে সারা শরীরে যদি পাঠায় তাহলে কোন ধরনের রক্ত পাঠাবে? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন সমৃদ্ধ। দেখো এখানে চলে আসলো। তাহলে মানব দেহের আমরা কোষগুলোতে অক্সিজেন পেলাম, অক্সিজেনটাকে মানব দেহের বিভিন্ন কোষ আছে খাবে, খাওয়ার পর সে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা কি করব? আবার ফুসফুসে পাঠাবো, যেন সে কার্বন ডাইঅক্সাইডটাকে বাইর করে দিতে পারে, কার্বন ডাইঅক্সাইড বাইর করে দিতে পারে, তাই না? তাহলে এখান থেকে একটা দিলাম নালীপথ দিয়ে, সরাসরি ফুসফুসে কেন দিব না? এর কারণ আছে, আমি এক্ষুনি বলছি কারণটা। এখানে আসবে। তাহলে এখানে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এই পাশে এখানে কি প্রবেশ করলো? তাহলে কার্বন ডাইঅক্সাইড। এই যে এখানে ডান অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, এখানে একটা কপাটিকা আছে, নাম হচ্ছে ট্রাইকাসপিড। কেন ট্রাই? কারণ 3টা পাল্লা আছে বা কাস্প আছে, CASP, রাইট? কাস্প বানান CUSP। আচ্ছা বানান যাই হোক না কেন, জিনিসটা তো ঠিক থাকবে, তাই না? এখান থেকে এখানে আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এইটা বের হয়ে চলে যাবে কোথায়? ফুসফুসে চলে গেল। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, দেখো ফুসফুসে এটাকে বাইর করে দিল। তোমরা কি সবাই আমার কথা এখন বুঝতে পারছো? রোড ম্যাপটা তোমরা বুঝতে পারছো? এখন আমরা এখান থেকে বেসিক প্রশ্নের আনসারগুলো দেখব। সবাই কমেন্টে জানাও। আচ্ছা এখন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদের দেখাই। ভালো করে খেয়াল করো, এটা যদি হৃৎপিণ্ড হয়, বাম সাইডটার অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহিবুল্লাহ, ডান সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই না? তাহলে আমাদের হৃৎপিণ্ড কয় ধরনের রক্ত পরিবহন করে? 2 ধরনের, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। কিন্তু রুই মাছ পড়ে আসছি আমরা, রুই মাছের হৃৎপিণ্ড কয় ধরনের রক্ত পরিবহন করে? 1 ধরনের। রুই মাছের শুধু এইটা আছে, এই দিকটা, এইটা আর এইটা। যেহেতু কার্বন ডাইঅক্সাইড থাকে শিরাতে, ধমনীতে নয়, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড বহন করে তারা, তাই না? তাহলে একটা প্রশ্নের উত্তর পেলাম আমরা। এরপরে একটা রক্তকণিকার দিকে তাকাও, এই যে এখানে একটা রক্তকণিকা, সে অক্সিজেনটাকে নিল, নিয়ে এসে এই পাশে গিয়ে বডিতে গেল, আবার হৃৎপিণ্ডে আসলো, এসে গেল। তাহলে এই রক্তকণিকাটা হৃৎপিণ্ডটাকে কয়বার প্রদক্ষিণ করলো? ভেতর দিয়ে কয়বার গেল? একবার এই পাশে গেল, ঘুরে এসে আবার গেল। যদি 2 বার যায় তাহলে আমরা কয়টা সার্কিট পেলাম এখানে?
সার্কিট, দুইটা সার্কিট পেলাম না? সার্কিট শব্দটা হচ্ছে সার্কেল থেকে আসে, সার্কেল মানে হচ্ছে চক্র, তাহলে দুইটা চক্র হলো, এই যে দেখো 1 2, দুইটা। এই জন্য মানুষের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বলা হয় না, কারণ তার তো ধমনী অংশ আছে অক্সিজেন সমৃদ্ধ, তাহলে শিরা ধমনী দুইটাই আছে, কিংবা রক্তকণিকাগুলো দুইবার যাচ্ছে হৃৎপিণ্ডের ভেতর দিয়ে, এজন্য বলা হচ্ছে ডাবল সার্কিট বা দ্বিবর্তনী হৃৎপিণ্ড। দ্বিবর্তনী হৃৎপিণ্ড বা ডাবল সার্কিট হার্ট। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়েছি, কেন দ্বিবর্তনী সংবহন বলা হয়? কারণ রক্ত দুইবার এই ভাবে পরিবহন হয়। হার্টের আমরা ম্যাপটা দেখে ফেলছি, এখনো পুরোটা শেষ হয়নি, এখন আমরা নাম দেখব কোনটার কি নাম। তোমরা একটু কমেন্টে জানাও তো, ধমনী কাকে বলে, শিরা কাকে বলে? কমেন্টে জানাও দ্রুত, কাকে ধমনী বলে, কাকে শিরা বলে? আর্টারি, শিরা হচ্ছে ভেইন। দ্রুত বলো। আফিয়া হুমায়রা বলেছে, যারা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে ধমনী বলে, যারা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে শিরা বলে। অভি মন্নান হৃদয় ওইটাই বলেছে। ফাতিন বলেছে, ফাতিন নিহাল যুক্ত। কাদের আনসার সঠিক হয়েছে আমি বলি, ফাতিন নিহাল যুক্ত, সামিয়া হা, আবির, মাসুমা খানম, হাবিবা সুলতানা, আব্দুল আহাদ, আরও অনেকে সঠিক আনসার করেছো, এত আসলে বলার সময় নেই। তো ব্যাপারটা হচ্ছে, আমরা জানি এরা অক্সিজেন পরিবহন করলে, কিংবা যে রক্তগুলা বা যে রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইড থাকে তাদেরকে শিরা বলে। এটা সম্পূর্ণ ভুল। সঠিকটা কি আসলে? সঠিকটা হচ্ছে, দুইটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। যদি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, আর একটা হচ্ছে হৃৎপিণ্ডে প্রবেশ করে। দেখো, যারা উৎপন্ন হচ্ছে হৃৎপিণ্ড থেকে তাদেরকে আমরা ধমনী বলবো। তাহলে আমরা পেলাম কয়টা ধমনী? এই যে একটা ধমনী, এই যে এখানে একটা বের হচ্ছে, এটা ধমনী। তাহলে এটা একটা ধমনী, এইটা, এই যে এইটা একটা হচ্ছে ধমনী। তাহলে এইটা আমি একটু এদিকে লিখি, ধমনী। ক্লিয়ার? এখন দেখো, তাহলে প্রবেশ করছে কোনটা? এই যে এইটা। তাহলে এটা দেখো, অক্সিজেন থাকা সত্ত্বেও কিন্তু এটার নাম কিন্তু শিরা, রাইট? এই যে দেখো, এইটা কিন্তু এখান থেকে গিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে শিরা, কারণ হৃৎপিণ্ডে প্রবেশ করছে। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কখনোই তোমাদের আর এই জিনিসটা মনে রাখতে হবে না যে
ধমনীর উল্টা হচ্ছে পালমোনারি ধমনী, শিরার উল্টা হচ্ছে পালমোনারি শিরা। এগুলো আর কখনোই মনে রাখতে হবে না। কনফিউশন ক্লিয়ার? তো এখন আমরা ফুল নামগুলো দেখি। তাহলে এই জায়গাটা আমি মিশাই দিচ্ছি, ভালো করে দেখো। এই ধমনীটা সারা শরীরে রক্ত নিয়ে যায়, পরবর্তীতে শাখা প্রশাখায় উৎপন্ন হয়, বাট এখান থেকে কিন্তু একটা উৎপন্ন হচ্ছে। তো এই জন্য আমরা এটাকে কিন্তু মহাধমনী বলতে পারি, ঠিক কি না? আবার দেখো, এই যে এই শিরাটা, এটা তো শিরা, সারা শরীর থেকে রক্ত নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মহাশিরা, ঠিক না? আবার দেখো, এই শিরাটা আসে ফুসফুস থেকে, এই জন্য আমরা এটাকে বলি ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। এই যে দেখো, এই ধমনীটা যাচ্ছে ফুসফুসে, এই জন্য এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। তাহলে এটা আমাদের খুব জেনে রাখা উচিত। দেখো, শিরাতে কি ছিল? এখানে কার্বন ডাই অক্সাইড ছিল, কিন্তু ফুসফুসীয় শিরাতে আছে অক্সিজেন। তাহলে ভেতরে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, এটার উপরে নয়, বরং হৃৎপিণ্ডে কারা প্রবেশ করছে, কারা বের হচ্ছে, এটার উপর নির্ভর করে নাম রাখা হয়। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা। এই পর্যন্ত শেষ। 2, কাদেরকে আমরা অ্যাট্রিয়াম বলবো, কাদেরকে নিলয় বলবো? অ্যাট্রিয়াম বলবো কাদের, ভেন্ট্রিকল কাদের বলবো? তোমরা একটু দ্রুত কমেন্ট করো তো। অলিন্দ, নিলয়। তোমরা একটু দ্রুত কমেন্ট করো, আমি চেক করে আমি এটা আনসার দিচ্ছি, তারপর আমরা মূল টপিকে চলে যাব। ভাই, চিত্র এভাবে এক্সামে আঁকতে পারবো? আমরা যারা মেডিকেল থেকে পড়ালেখা করে এসেছি, তারা কিন্তু মেডিকেলে আমরা এভাবেই চিত্র আর্ট করেছি। বোঝাইতে পারলেই হলো ব্যাপারটা কি। কিন্তু তোমাদের টিচাররা এটা মানবে না। আমি যদি তোমাদের টিচার হতাম, তাহলে এই ছবিটা যারা দিত তাদেরকে আমি 100% মার্ক দিতাম। আর ওই যে জটিল যে ছবিটা আছে, যেটা নিজেরাই আমরা বুঝি না, ওই ছবিটা যারা আর্ট করতো তাদেরকে আমি 0 দিতাম। বাট আমার ভিউ হলো এইটা, যে জিনিসটা নিজে বুঝতে পারি না, সেই জিনিসটা আর্ট করে কেন আমি টিচারকে বোঝাবো যে আমি বুঝতে পারছি স্যার। নভেরা একটা আনসার লিখেছো, আনসারটা সঠিক। আব্দুল আহাদ লিখেছো, হ্যাঁ তোমার আনসার সঠিক। উপরে নিচ বলে কোনো কথা নেই। বলে রাখি, অ্যাট্রিয়াম মানে হচ্ছে কোনো কিছুতে যদি কোনো কিছু প্রবেশ করে। অ্যাট্রিয়াম হচ্ছে সেই জায়গা যেখানে যদি কেউ প্রবেশ করে, তাহলে তোমার বাসার ডাইনিং রুমটা, যেখানে দরজা খুললে, ফ্ল্যাটের দরজা খুললে আমরা বাসার মধ্যে প্রবেশ করতে পারি, যে রুমটাতে, এটাই হচ্ছে অ্যাট্রিয়াম। মনে রাখবা, বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে এ, তাহলে আমরা যখনই এর কাছে যাব, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। দেখো, প্রবেশ করছে এখানে, এ এসে প্রবেশ করছে এখানে, তাহলে এই দুটো অ্যাট্রিয়াম বা অলিন্দ। ক্লিয়ার? আর যেখান থেকে কোনো কিছু বের হয়ে চলে যায়, হতে পারে বাড়ির পেছনের গেট, তারপর হচ্ছে যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে, যে গেটটা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, ওইটাই হচ্ছে ভেন্ট্রিকল, যেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। ক্লিয়ার? যেখানে ঢোকা হয় ওইটাই অ্যাট্রিয়াম, যেখান থেকে বের হয় ওটা হচ্ছে ভেন্ট্রিকল। সহজ একটা উদাহরণ দিই, তোমরা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র টপিকটা খাতার পাশে নোট করে রাখো। ওখানে গিয়ে দেখবা ঘাসফড়িংয়ের শরীরের 2 পাশে ছিদ্রপথ আছে। এই পথ দিয়ে হচ্ছে বায়ু প্রবেশ করে। যে জায়গাটাতে প্রবেশ করে দেখবো ওই জায়গাটা একটু প্রসারিত, এবং ওই জায়গার নাম হচ্ছে অ্যাট্রিয়াম।
তাহলে যে জায়গায় আমরা প্রবেশ করো সেটাই হচ্ছে অ্যাট্রিয়াম, রাইট? আমাদের মাথা আছে, ভালো করে খেয়াল করো, আমাদের মাথার ভেতরে কিন্তু 4টা ফাঁকা জায়গা আছে। এখানে 2টা ফাঁকা জায়গা, ওই 2টা গিয়ে আরেকটা ফাঁকা, আরেকটা ফাঁকা। এগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। কারণ এগুলাতে আমরা কিন্তু বাইরে থেকে পাইপ যুক্ত করছি না, বরং এই ভেন্ট্রিকল বা এই ফাঁকা জায়গাগুলোর ভেতর থেকে একটা তরল তৈরি হয়, হয়ে বের হয়ে চলে যায়। তাহলে এগুলোর নাম কি হবে? ভেন্ট্রিকল। তাই ভেন্ট্রিকল থেকে আউট, এতে ইন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। যখন স্টুডেন্ট পড়াবা, অনেক টাকা পয়সা ইনকাম করবা, ফ্যামিলিরে সাপোর্ট দিবা, তুমি সাপোর্ট দিবা নিজেরে, তখন কিন্তু এই প্রশ্নগুলো যদি আনসার দিতে পারো, স্টুডেন্টরা খুশি হবে। জ্ঞানেরও দাম আছে, তাই না? আচ্ছা, এখন আমরা দুটো জিনিস এখনো বাকি আছে, সেটা হচ্ছে ইংলিশ নেমগুলা, বায়োলজিক্যাল নেমগুলা। দেখো, আর্টারি মানে হচ্ছে ধমনী। যখনই অ্যাওরটা লেখা হয় তখন এটা হয়ে যায় মহাধমনী। খেয়াল করছো? দেখো, এখানে 5টা বর্ণ, 6টা নাম ছোট, এখানে 5টা নাম বড়, মানে জিনিসটা বড়। তাহলে মহাধমনীর ইংলিশ কি হবে? বায়োলজিক্যাল নেম অ্যাওরটা। বইয়ে কিন্তু এটা দেওয়া আছে, মহাধমনী বা অ্যাওরটা। ক্লিয়ার? আবার দেখো, ভেইন। ভেইনটা যখন হচ্ছে বড় হয়, একটু মানে পাইপটা একটু মোটা হবে, তখন এটার নাম হবে ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা। তাহলে ভেইন মানে যদি শিরা হয়, ভেনা ক্যাভা মানে হচ্ছে মহাশিরা। ক্লিয়ার? তাহলে এখন দেখো, আমরা নামগুলো এখানে একটা বসিয়েছি, তাহলে বাকি রইল এই মহাশিরা। মহাশিরা কি? ভেনা ক্যাভা। ভে না ক্যাভা। এখানে একটা কথা বলে রাখি, মানবদেহের এই অংশটা আমরা নিচে লিখেছি, হৃৎপিণ্ডের নিচে, বাট পুরোটাই তো বোঝানো হয়েছে। যদি কখনো এমন হয় পায়ের পাতা থেকে রক্ত আনতেছে কোনো একটা বড় শিরা, তাহলে ওটাকে আমরা বলবো নিচ থেকে আসা শিরা, ওটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র মানে নিচে। এই যে মাথা আছে, এগুলো আছে, এখান থেকেও তো রক্ত নিয়ে, এগুলো থেকে রক্ত নিয়েও তো হৃৎপিণ্ডে যায়। তাহলে এখান থেকে যে মোটা শিরাটা আছে, এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। তাহলে আমরা একটা ভেনা ক্যাভা লিখছি, এটা আসলে 2টা। তাহলে এই যে এই পাশে একটা প্রবেশ করবে, এই পাশে একটা প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে নিচ থেকে যেহেতু আসছে, নিম্নগামী, উপর থেকে আসছে সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচ থেকে আসে, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। আমরা আপাতত একটাই জানি, যে একটা ভেনা ক্যাভা কমন নাম। তোমরা কি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে আমি এখন ছবিটা মিশাই দিব। তোমরা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস জেনে গেছো। এরপরে আমরা টপিকে চলে যাব। কমেন্টে জানাও যে বোঝা গেছে। ভাই বলছিলেন না, নাম ছোট তো জিনিস বড়, এখানে তো দেখি তার উল্টা। তো সব জায়গায় কেন সূত্র ফেলো? যেটা চোখে দেখা যায় সেটা জেনে রাখো। ডরসাল অ্যাওরটা কি? ডরসাল আর ভেন্ট্রাল শব্দটার অর্থ আছে। ভেন্ট্রাল মানে হচ্ছে বুক, ডরসাল মানে হচ্ছে পিঠ। তো অ্যাওরটাটা যদি এই যে এটা হৃৎপিণ্ডের পেছনে যায়, তাহলে হৃৎপিণ্ডের পিঠে গেল, পিঠে এখান থেকে উৎপন্ন হয়ে পাইপটা পেছন দিক দিয়ে গেল। তাহলে পেছন দিক দিয়ে যে নালীটা, যে অংশটা আছে, ওই জায়গাটাকে আমরা কি বলবো? পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওরটা, তাই না? আচ্ছা, সাবাস, সবাই ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে এখন আমি তোমাদের এখানে সংবহনটা বোঝাবো। বিভিন্ন ধরনের সংবহন, এটা জানতে হবে। এটা পরীক্ষায় আসে, বোথ রিটেন এমসিকিউ দুইটাই। সিকিউ এমসিকিউ দুই জায়গাতে আছে। তার আগে আমি তোমাদের 4টা শব্দ শেখাই। 1, হেপাটিক। হেপাটিক বলতে যকৃৎ বোঝায়।
যকৃতের কোষের নাম হচ্ছে হেপাটোসাইট। সাইট মানে কোষ, তাহলে যকৃতের কোষ মানে হচ্ছে হেপাটিক সাইট, হেপাটোসাইট। ক্লিয়ার? হেপাটিক মানে কি যকৃত, যকৃতের কোষের নাম কি হেপাটোসাইট। শেষ। রেনাল, রেনাল মানে হচ্ছে বৃক্ক বা কিডনি। কিডনি, যদি কখনো এমন হয় যে কিডনিতে একটা ধমনী প্রবেশ করেছে, তাহলে আমরা বলবো যে রেনাল ধমনী বা বৃক্কীয় ধমনী। ক্লিয়ার? যদি একটা শিরা বের হয়, তাহলে আমরা কি বলবো? রেনাল শিরা বা বৃক্কীয় শিরা বা রেনাল ভেইন, যা ইচ্ছা তাই বলতে পারি। দুইটা টার্ম শিখলাম, পড়াটা কিন্তু অর্ধেক হয়ে গেল। এরপর সিস্টেমিক পালমোনারি। সিস্টেমিক মানে হচ্ছে তন্ত্রীয়, সিস্টেম মানে তো তন্ত্র। এই দেশের সিস্টেম ভালো লাগে না মানে কি? এই দেশের তন্ত্র তোমাকে একদম ভালো লাগে না। তন্ত্র মানে কি? নিয়ম কানুন, সবাই মিলে যেটা সেটা, তাই না? মানে ধরা যাক হচ্ছে এই দেশের তোমার হচ্ছে ট্যাক্স তন্ত্র তোমার ভালো লাগে না। ট্যাক্স, ইনকাম ট্যাক্স মানে কি? মানে হচ্ছে এখানে যে লোকগুলো কাজ করছে, যেভাবে তারা টাকা উঠাচ্ছে, যেভাবে তারা হচ্ছে প্রকাশ করছে জিনিসটা, সব মিলাই হচ্ছে ট্যাক্স তন্ত্র, রাইট? পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। এটা তো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। এই যে ফুসফুসীয় শিরা, তাহলে এটার নাম হবে হচ্ছে পালমোনারি শিরা। ফুসফুসীয় ধমনী, এটা হবে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। এগুলোকে আমি বৃত্তের মধ্যে দিয়ে দিই, তাহলে জিনিসগুলা জগা খিচুড়ি কম মনে হবে। প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো এই চারটা শব্দের অর্থ। এখন আমি দেখাবো এই চার ধরনের সংবহন আমাদের দেহে আছে কি। ভালো করে খেয়াল করো, আমাদের শরীরে কিন্তু সব তন্ত্র। ফার্স্ট মান্থে যখন আমি ক্লাস করাই, আমি কিন্তু তোমাদের পড়িয়েছিলাম কোষতন্ত্র কি, টিস্যুতন্ত্র কি, অঙ্গ কি, তন্ত্র কি। তাহলে রেশন তন্ত্রের কথা আমরা ভাবি। রেশন মানে হচ্ছে বজ্র পদার্থ শরীর থেকে বের করে দেওয়া। বজ্র পদার্থ কি কি আছে? তোমার শরীরে ইউরিয়া উৎপন্ন হচ্ছে, রক্তে ভাসতেছে। এটাকে যদি বের না করে দাও, তাহলে তোমার কাছে কেউ আসতে পারবে না, বিয়ে ভেঙে যাবে। কারণ কি? তোমার শরীরটা গন্ধ করবে ইঁদুরের মতো। কিটোন ইউরিয়া হলে হয় ইঁদুরের মতো গন্ধ করে, মাউসি অডর। তো বুঝতেই পারছো যে এটা খুব খারাপ জিনিস। পাশাপাশি তোমার কোষগুলো মারা যাবে, তুমি বেঁচে থাকবে না। ইউরিয়াটাকে বের করে দিতে হবে কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। ইউরিয়া, ইউরিন, ইউরিন মানে হচ্ছে প্রস্রাব, প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে হবে। তাহলে কি হয় এখানে দেখো। তাহলে আমাদের দেহে একটা দুইটা কিডনি আছে, কিডনি থেকে এখানে ফিল্টার হবে। তাহলে কিডনিতে ইউরিয়া বের করে দেওয়ার প্রথম ধাপ হয়, রক্তটা এই পাশে আসে, সে ফিল্টার করে রেখে দেয়, আবার রক্তটা চলে যায়। ফিল্টার করার পর এই ইউরিয়াটাকে সে বের করে দেওয়ার জন্য একটা নালী তৈরি করে, এটা নাম হচ্ছে রেশন নালী বা বজ্র পদার্থ বের করে দেওয়ার নালী। ত্রিকোণাকার একটা অঙ্গ আছে, এটার নাম হচ্ছে মূত্রথলি, এখানে এসে জমা করে। তোমার যখন মনে হবে না এখন ওয়াশরুমে যাওয়া যায়, প্রস্রাব করা যায়, মূত্র ত্যাগ করা যায়, তখন তুমি মূত্র ত্যাগ করবে। দেখো মূত্র ত্যাগের সাথে কারা কারা জড়িত? কিডনি, রেশন নালী, মূত্রথলি, মূত্রনালী। তাহলে এখন যদি আমি কখনো তোমাদের প্রশ্ন করি যে একটা রেশন তন্ত্র গঠিত হয় কি কি নিয়ে, তন্ত্র খেয়াল করছো? তন্ত্রের কথা বলছি। তাহলে ওই যে কর তন্ত্র বা ট্যাক্স তন্ত্রের মতো সবগুলো মিলে, বৃক্ক, রেশন নালী, এটা এগুলো তো কোষ দ্বারা তৈরি, তাই না? এগুলোর ভেতরে রক্ত পাঠাতে হবে না? পাঠাতে হবে। তাহলে যারা এগুলোর ভেতরে রক্ত পাঠাবে তাদেরকে আমরা বলতে পারি না তন্ত্রীয় সংবহন,
যে নালীগুলা রক্ত পাঠাবে। তা আমাদের শরীর তো পুরোটা তন্ত্র। এই যে মাথায় যদি পাঠায়, সুষুম্না কাণ্ডে পাঠায়, স্নায়ুগুলোতে পাঠায়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে স্নায়ুতন্ত্রে পাঠাচ্ছে রক্ত। কিডনিতে যদি পাঠায়, বাকিগুলো যদি পাঠায়, আমরা বলতে পারি রেশনতন্ত্রে পাঠাচ্ছে। তো এই জায়গায় অক্সিজেন পাঠাবো না কার্বন ডাইঅক্সাইড পাঠাবো? অক্সিজেন পাঠাবো। অক্সিজেন পাঠাবো কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের রক্তের মাধ্যমে। এই যে দেখো, এই যে বের হয়ে গেল। তাহলে এই আসলে কি করে? এই রক্ত সাপ্লাই দিচ্ছে কোথায়? তন্ত্রে। আমাদের সারা শরীরকে দিচ্ছে, কারণ আমাদের সারা শরীরটাই হচ্ছে তন্ত্র। তাহলে আমরা বলতে পারি না যে এই তন্ত্রটা বা এই সংবহনটা বা এই পরিবহনটাই হচ্ছে তন্ত্রীয় পরিবহন বা তন্ত্রীয় সংবহন। রাইট, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমি সবগুলোই বলি। প্রিয় স্টুডেন্ট, একটু খেয়াল করো, রক্তটা যাচ্ছে কোথা থেকে? এখান থেকে। 1, এই নালীর মাধ্যমে যাচ্ছে। 2, কোথায় যাচ্ছে? মানবদেহে, মানে তন্ত্রে। কোথায় আসলো? মানবদেহে। 3, মানবদেহে তো বজ্র উৎপন্ন হচ্ছে, এগুলোও তো বাইর করে দিতে হবে। তাহলে এইটার মাধ্যমে 4, এই যে এখানে আসলো 5। তাহলে হৃৎপিণ্ড থেকে গেল, গিয়ে রক্ত দিয়ে বজ্রগুলোকে নিয়ে আসলো এখানে। তাহলে এই যে এখান থেকে এই পুরো পথটাকে আমরা বলতে পারি তন্ত্রীয় সংবহন বা সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন 1 থেকে 5। ক্লিয়ার? তন্ত্রটা এখানে, তন্ত্রের ইনকামিং রাস্তা, আউটগোয়িং রাস্তা, দুইটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, তন্ত্রীয় শেষ। এখন দেখো, আমি কিন্তু 4টা তন্ত্র নিয়ে আলোচনা করব। 1, 4টা সংবহন নিয়ে। 1 হচ্ছে সিস্টেমিক সংবহন। আমরা এখন কি দেখলাম? 2, ফুসফুসীয় বা পালমোনারি সংবহন। 3, রেনাল পোর্টাল সংবহন। 4 হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন। আরো একটা আছে, এটার নাম হচ্ছে করোনারি সংবহন। প্রিয় স্টুডেন্ট, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? আমি 5টা এখানে লিখলাম, এই 5টা আমি তোমাদের দেখাবো। একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে সহজ করে আমি তোমাদের বলি, আমরা এখন পড়ছি হচ্ছে বিভিন্ন ধরনের সংবহন। এটা মিশাই দিচ্ছি। তাহলে হার্ট ম্যাপটা আমরা পড়ে ফেলছি, ঠিক না? এরপরে আমরা ব্রেকে যাব এই সংবহনটা বোঝানো শেষে। দেখো, সিস্টেমিক সংবহন তুমি যদি লেখো, তাহলে তোমার সবার আগে গুরুত্ব দিতে হবে এই শব্দটা কি বলছে। সিস্টেমিক, সিস্টেম কোথায় থাকে? বডিতে, রাইট? মহিবুল্লাহ, সিস্টেম কোথায় থাকে? বডিতে। তাহলে আমরা বডিটাকে কেন্দ্রে রাখলাম, সিস্টেমটাকে কেন্দ্রে রাখলাম। তখন আমরা শুধু দেখবো যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে রাস্তা আসতেছে, এখান থেকে রক্তগুলো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে গিয়ে শেষ হচ্ছে, এই রাস্তাটা পুরোটাই। তাহলে এখান থেকে শুরু, এখানে আসছে, এ তো কেন্দ্রে আছে, এখান থেকে তো শুরু, এখানে শেষ। তাহলে এই যে এখান থেকে শুরু করব, এই পুরোটাই হচ্ছে সিস্টেমিক সংবহন, কারণ বডিটাই তো সিস্টেম। প্রশ্ন হতে পারে কোনটি সিস্টেমিক সংবহনের অংশ নয়? আমি দিতে পারি বাম ভেন্ট্রিকল, মহাধমনী, কৈশিক জালিকা, মহাশিরা, ডায়নেট্রিয়াম। এটা যোগ করে দিলাম। আনসার কোনটা? শেষে যেটা বললাম, এটা তো না, রাইট? একটা শেষ। 2 নাম্বার হচ্ছে
পালমোনারি সংবহন। তোমরা তো জানোই পালমোনারি মানে হচ্ছে কি ফুসফুস, রাইট? তাহলে ফুসফুসকে আমরা কেন্দ্রে রাখলাম। তাহলে আমরা লিখব যে এখন আমরা দেখব ফুসফুসের রক্তনালী আসছে কোত্থেকে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে। এইটা দেখো এখান থেকে গেছে, আবার এখান থেকে যেটা বের হয়ে গেছে দেখো এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা এইভাবে শিখি, 1 এই রক্তনালী, 2 3 4 5। দেখছো? ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সংবহন এর অংশ কোনটি? উত্তর হচ্ছে এখান থেকে, মানে এই রাস্তাটা পুরোটাই হচ্ছে ফুসফুসীয় সংবহন। তাহলে আমি যদি এইটা দেই, এই ঘরটা ডান ভেন্ট্রিকল, এটার নাম কি? ফুসফুসীয় ধমনী, ফুসফুসের ভেতরে কৌশিক জালিকা, ফুসফুসীয় শিরা, আর এটার নাম কি? বাম অ্যাট্রিয়াম। 4টা অপশন থাকতে পারে বা 5টা অপশন থাকতে পারে পরীক্ষা। তাহলে অ্যাড করে দিবে কিন্তু আরেকটা, তুমি যখন লিখবা তখন কিন্তু তুমি এই সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেনের মধ্যে লিখবা যে এই তীর চিহ্ন দেবা, এইভাবে চলে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কটা শেষ করলাম আমরা? প্রধান 2টা কিন্তু শেষ করেছি। এখন আমরা অ্যাটিপিক্যাল গুলোতে চলে যাব। যেমন রেনাল পোর্টাল, এটা কিন্তু আমি এখন পড়াবো না, এটা হচ্ছে রুই মাছের পড়া। সম্ভবত আমি রুই মাছ এটা পড়িয়েছি, যদি না পড়িয়ে থাকি এটা ভবিষ্যতে আমি পড়াবো, এখন জানার দরকার নেই, কারণ এইটা আমাদের নাই, রেনাল পোর্টাল তন্ত্রটা আমাদের নাই। ঠিক আছে? হেপাটিক সংবহন এবং করোনারি সংবহন। দেখো তোমরা তো জানোই করোনারি মানে কি? হৃৎপিণ্ড। করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। এখন আমি হচ্ছে লেখাগুলো একটু মুছাই ফেলি, পরিষ্কার হবে। আমরা একটু ক্লিন করলাম। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো করোনারি সংবহন, করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। ওকে, তোমরা তো জানোই যে এই চ্যাপ্টারে অনেক কিছু পড়তে হচ্ছে, পাশাপাশি বেসিকটা ক্লিয়ার রাখতে হচ্ছে। তো অ্যাভারেজ হচ্ছে একটা মান্থে দেখা যায় যে অ্যাভারেজ মিনিমাম হচ্ছে 2টা চ্যাপ্টার আমরা পড়তে পারি ভালো করে। তো এই মাসে কিন্তু আরেকটা ক্লাস হলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আমরা তখন বোটানির ওই চ্যাপ্টারটা শুরু করতে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওটা শেষ করতে, যদি এক্সট্রা একটু সময় নেওয়া লাগে আমরা নিব। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে 12টা ক্লাস আমি চেষ্টা করেছি এনাফ টাইম দিতে, সর্বোচ্চ পরিমাণ শেখাইতে। আর নেক্সট মান্থে আমরা একটু হচ্ছে অন্যভাবে শুরু করব। যেমন বোটানি যে চ্যাপ্টারটা শেষ হবে তারপরের চ্যাপ্টারটা আমরা জুলজি, এইটার পরের 2টা চ্যাপ্টার রাখবো। আর বোটানিতে আমরা 1 নাম্বার চ্যাপ্টারটা পড়াবো নেক্সট মান্থে আমাদের এটা টার্গেট। তো তোমরা হয়তো জানো না যে আমি যখন মানে ভালো করে একাডেমিতে বোটানির 1 নাম্বার চ্যাপ্টারটা পড়াই, আমি কেন সারা দেশের প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা পড়াতেই কলেজে দেখবা তোমাদের 2-3 মাস লেগে গেছে একটা চ্যাপ্টার। আবার ওই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ওটা পড়তেই হয়। দেখা যাবে যে ওই চ্যাপ্টারটাতে 8টা 9টা 10টা ক্লাসও হয়ে যেতে পারে। আবার ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, একেবারে বেস, ওটা ভিত্তি। তো নেক্সট মান্থে ওটা আসতেছে, তোমরা দোয়া করো যেন যে আমরা এই মান্থে যেন 2টা চ্যাপ্টার শেষ করতে পারি, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করতে পারবো। আমার নিজেরও কিন্তু খারাপ লাগে যে পুরো মাস জুড়ে পড়াইতেছি, 2টা চ্যাপ্টার শেষ করতেছি, এটা কেমন কথা? তোমরা মাঝে মাঝে কমেন্ট করো কবে শেষ হবে। বাট আমি তো বারবার বলি, জানলে তোমার জীবনেও সেকেন্ড টাইমে এইটা নিয়ে কষ্ট করতে হবে না, কষ্টগুলো বেঁচে যাবে। নইলে 2 বছর শেষে আবার তোমাকে আমার কাছে পড়তে আসতে হবে। না, পড়তে আসো সমস্যা নাই, 2 বছর শেষে পরীক্ষার সময় চোখে মুখে অন্ধকার দেখতে হবে। এডমিশনে গিয়ে দেখবা যে এই সাবজেক্টটা পড়লেই দেখা যাচ্ছে মেডিকেলেও পরীক্ষা দিতে পারবা, যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছো। এই সাবজেক্টটা 30 মার্ক আছে মেডিকেলে, এটাতে সব থেকে বেশি মার্ক আছে এই সাবজেক্টে। পাশাপাশি এটা হিউম্যান বডির সাথে রিলেটেড, পড়তেও মজা। এখন যদি ক্লিয়ার করে রাখতে পারো ভালো করে, পরবর্তীতে কিন্তু তোমার আর কোনো প্রেশার নাই।
অ্যাডমিশনে গিয়ে দেখবা ধুমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছ, এটা পড়ে পরীক্ষা দিচ্ছ। যারা বুয়েটে চান্স পায়, ডিএমসিতে দেখবা যে তারা চান্স পাচ্ছে। কারণ কি? তারা ফার্স্ট ইয়ার থেকে জুলজি বোটানি দুইটাই পড়ে, মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটা প্রিপারেশন নেয়। শেষে গিয়ে কিন্তু একসাথে দুইটা প্রিপারেশন নেওয়া যায় না। 2 বছর শেষ যে আমি দুইটাতেই পরীক্ষা দিব, তুমি চান্স পাবা না দুইটাতে, একটাতে চান্স পাওয়া তোমার জন্য টাফ। আবার ফার্স্ট ইয়ারে প্রথম থেকে যদি প্রিপারেশন নাও যে আমি দুইটাতেই পরীক্ষা দেবো, দুইটাতেই চান্স পাবো, বুয়েটেও আমাকে তালিকায় থাকতে হবে সেরা, ডিএমসিতেও থাকতে হবে, তাহলে প্রথম থেকেই পড়তে হবে। আমরা এখন কোথায় আছি? করোনারি বা ফুসফুসি হৃৎপিণ্ডীয় সংবহন, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্গটা আমাদের সারা শরীরে রক্ত পাঠাচ্ছে, তাই না? সারা শরীরে রক্ত পাঠাচ্ছে। তো এখন ওর নিজের কি রক্তের দরকার নেই? আছে কি না? তো দেখো, এখানে একটা মাত্র রক্তনালী আছে যেইটা দ্বারা রক্ত সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়, হয়ে বিভিন্ন অঙ্গে দেয়। ও নিজেও যদি রক্ত নিতে চায় ওখান থেকেই নিতে হবে। এখন বলো তো, অক্সিজেন সমৃদ্ধ কোন রক্তনালীটা এখান থেকে বের হয়েছে 4টা ঘরের মধ্যে? এইটা, রাইট? আচ্ছা, আমি এখানে বলে রাখি কেন আমি এগুলোকে লাল চিহ্ন করছি এই পাশটাকে। কারণ হচ্ছে রক্তের অক্সিজেন সমৃদ্ধ হলে রক্তটা লাল দেখায়, গোলাপি দেখায়। কেন আমি এটা নীল করছি? কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড থাকলে রক্তগুলো নীল হয়ে যায়, এই জন্য দুইটা আলাদা আলাদা কালার ব্যবহার করেছি। আমি ব্রেক দেবো, 5 মিনিট পরে ব্রেক দেবো। দেখো এখন তাহলে এর দেয়ালগুলো যদি রক্ত চায় যে আমাদেরও একটু রক্ত দেন, কারণ আমরা তো সারা শরীরে রক্ত পাঠাচ্ছি, তাহলে কি করতে হবে? এখান থেকে একটা রক্ত নালী বের করতে হবে, করে বের করলাম এখান থেকে। তাহলে এটাতে তো অক্সিজেন আসতেছে, তাই না? চাপের মাধ্যমে সে করবে কি, এখানে কিছু পাঠাবে, এখানে পাঠাবে, এখানে পাঠাবে, তাহলে এইভাবে দেখ সারা হৃৎপিণ্ডের বাইরের প্রাচীরে পাঠাচ্ছে রক্ত, তাই না? পাঠাচ্ছে না? তার মানে যে তোমার জন্য রান্না করবে, তোমার মা, তাকেও কিন্তু শেষে হলেও খেতে হবে। আবার হৃৎপিণ্ডকে কিন্তু বেশি বেশি রক্ত দিতে হয়, বেশি বেশি অক্সিজেন দিতে হয়, কারণ এই এত বেশি কাজ করে সারাদিন। তুমি ঘুমাই গেছো, তাও এর কাজ করতে হয়, তাই না? ঘুমালে একটু হার্ট রেট স্লো হয়, বাট কাজ করে কিন্তু। লুক, তাহলে এই কোষগুলোকে যে রক্ত দেয়, দেওয়ার পর কি সমৃদ্ধ রক্ত দিল? কোষগুলো এখন করবে কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের করবে, তাই না? তাহলে যেখানে রক্তনালী সেখান থেকে কিন্তু একটা শিরা বের হয়, বের হলো সে, এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, দেখছো শিরা বের হইতেছে, হচ্ছে না? তাহলে দেখো সারা শরীর থেকে কিন্তু এইভাবে শিরা বের হবে, হয়ে শিরাগুলোতে কি সমৃদ্ধ? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো তো আবার হৃৎপিণ্ডে ফিরে আসতে হবে। এখন আমার বলো তো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে কোন প্রকোষ্ঠে আসে? এইটা, এইটা, এইটা না, এটা, এইটাতে সব আসে না? তাহলে দেখো এই যে এরাও কিন্তু এইটাতে আসলে ফিরে আসে, এসে এখানে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। দেখছো? তার মানে তোমাকে শুধু মানুষের খাবার দিলেই হবে না, সাথে সাথে বজ্র পদার্থ অপসারণেরও ব্যবস্থা করতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি প্রশ্ন করছি, করোনারি সাইনাস কি? দ্রুত লেখো। সাইনাস কি? দ্রুত লেখো। যারা জানো কমেন্টের মধ্যে লেখো। করোনারি সংবহন চিত্রটা আমি দেখিয়েছি, ব্যাখ্যাটা এখনই দিচ্ছি, আগে এটা দেখি তোমাদের। কোষ বিভাজন কি পড়ানো হয়ে গেছে? হ্যাঁ, না, ফার্স্ট মান্থে পড়িয়েছি। গরম হয়ে যায় না সারাদিন কাজ করলে? অবশ্যই যায়। গরম হয় বলে তো আমাদের রক্তগুলো গরম, তাই না? আমাদের শরীরটা গরম থাকে, গরম না হলে কিন্তু আমরা মারা যেতাম।
এদেরকে আমি হচ্ছে শব্দার্থ শিখিয়েছি তো, ওরা বলতেছে করোনারি মানে হৃৎপিণ্ড, সাইনাস মানে তো গহ্বর, আর হৃৎপিণ্ডের গহ্বর। কাছাকাছি গেছো কিন্তু ভুল বলছো। হৃৎপিণ্ডের গহ্বরের নাম তো এট্রিয়াম ভেন্ট্রিকল, তাই না? এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো এগুলো তো হচ্ছে করোনারি ধমনী, তাই না? হৃৎপিণ্ডীয় ধমনী, যেগুলোর মাধ্যমে অক্সিজেন দিলাম। এটা তো ধমনী ছিল, ধমনী থেকে ধমনী বের হবে। আবার এখানে বজ্রগুলো নিয়ে দেখো শিরা বের হচ্ছে, এক একটা করে শিরা। তো খেয়াল করে দেখো, আমি একটু এখানে নতুন করে আর্ট করি। দেখো এটা সরু একটা শিরা বের হয়েছে, এই সরু শিরা সরু শিরা সরু শিরা বের হয়ে দেখো এই জায়গায় একটু প্রসারিত হয়ে গেছে, তাই না? হয়েছে কিনা? এদিকটা সরু, বাট এই জায়গাটা দেখো প্রসারিত। ঠান্ডা, তোরা কি আমার মেরে ফেলবি? ঠান্ডা খেলে তুমি কথা কইতে পারবো না। এই যে প্রসারিত হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি না এটা নল নাই, এটা একটা প্রসারিত গহ্বর, ফাঁকা জায়গা হয়ে গেছে। ছিল কি করোনারি শিরা, শিরার মধ্যে তো একটা ফাঁকা জায়গা হয়েছে, কারণ সমস্ত রক্ত ওই পাশে আসতেছে, ওখানে আসতেছে। তাহলে এটার নাম এখন আমরা করোনারি শিরা বা করোনারি ভেইন না বলবো করোনারি সাইনাস। তাহলে এইটাই হচ্ছে সেই সাইনাস, করোনারি সাইনাস। এখন আমি তোমাদের বলি, হোয়াট ইজ করোনারি সংবহন, কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয়? তাহলে করোনারি, তাহলে হৃৎপিণ্ডটাকে আমরা মাঝখানে রাখলাম। তার হৃৎপিণ্ডে রক্ত আসতেছে কোন পথে? তাহলে এই যে এটা বাম অ্যাট্রিয়াম, অ্যাওরটা, করোনারি ধমনী, রক্ত দিল, দেওয়ার পর করোনারি শিরা বা করোনারি সাইনাস, এরপর দেখো কোথায় আসলো? ডান অ্যাট্রিয়ামে, কারণ কার্বন ডাইঅক্সাইডগুলো সবসময় ডান অ্যাট্রিয়ামে আসে। তাহলে এই যে পথটা, এই পথটাই আসলে হচ্ছে কি করোনারি সংবহন বা হৃৎপিণ্ডীয় সংবহন। করোনারি সাইনাস কি? সাইনাস মানে ফাঁকা জায়গা, গহ্বর। করোনারি শিরা মাঝে মাঝে মোটা হয়ে যায়, যেমন গহ্বরের মতো হয়ে যায়, তখন এটাকে আমরা বলি করোনারি সাইনাস। প্রিয় স্টুডেন্ট, সবাই বুঝতে পেরেছো? আমাদের কিন্তু পড়া মোটামুটি শেষ, আর একটা লাইন বললেই আমরা ব্রেকে চলে যেতে পারবো। আমি এগুলো মুছে দিই। ছবিটা আমি পুরোটাই মুছে দিই। দিলাম অল ডিলিট। যা তা করে আমরা আরেকবার ছবি অ্যাড করলাম। ফুসফুস, মানব দেহ, সরি, যা ইচ্ছা তেমন করে আমি ছবিটা অ্যাড করতে পারছি, মানে যা দ্রুত হয় আর কি। মোটা কেন হয়? কারণ অনেক বেশি রক্ত এই পাশে যেতে হয়, তো এই জন্য একটু নালীটা একটু বেশি মোটা হতে হয়। মায়োকার্ডিয়াম থেকে রক্ত সরবরাহ করে। হ্যাঁ, তোমাদের আমি এখানে দুইটা বেসিক শিখিয়ে দিই, তোমাদের ভালো লাগবে। 1, 2। প্রিয় স্টুডেন্ট, একটু দেখো, মজা পাবা জিনিসটাতে। একটা স্তর, দুটো স্তর, কয়টা স্তর থাকে দেয়ালে? 3টা স্তর, তাই না?
ভেতরেরটার নাম কি অ্যান্ডোকার্ডিয়াম, লালটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, নীলটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম নয়, এপিকার্ডিয়াম। দেখো রক্ত কিন্তু এই জায়গায় থাকে, থাকে না? তাহলে রক্ত থেকেই দেখো এই কোষগুলো কিন্তু রক্ত নিতে পারে, অক্সিজেন নিতে পারে, পুষ্টি নিতে পারে, তাই না? তাহলে অ্যান্ডোকার্ডিয়ামের জন্য আলাদা কোনো রক্তনালীর দরকার নেই পুরো হৃৎপিণ্ডের ক্ষেত্রেই। দেখো মাঝখানে আছে হচ্ছে পেশি, এটা খুব পুরু একটা স্তর, এর জন্য অনেক বেশি রক্ত লাগে, কারণ সেই কাজ করে। আর তার জন্য শুধু এইরকম মানে ছুটা খাবার বা ঝুটা খাবার দিয়ে হবে না, তার জন্য রক্তনালী লাগবে। তাহলে এর জন্য কিন্তু দেখো রক্তনালী লাগতেছে, তাহলে বাইরে যে আছে তার জন্য তো রক্তনালী লাগবে, ঠিক কিনা? তাহলে এই যে মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম মানে বাইরের দুই স্তরের জন্য কিন্তু রক্তনালী লাগে। কারা এই রক্তগুলো দেয়? এই যে এখান থেকে বের হয়ে গেল, তখন মহাধমনী থেকে বের হয়ে গেল করোনারি ধমনী, তারা, তাই না? এটা একটা হচ্ছে বেসিক মজার জিনিস। দুই নম্বর হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হৃৎপিণ্ড, মানে দুই প্রকোষ্ঠ আর কি, উপরে দুইটা ভিন্ন জিনিস। যাই হোক, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এটা হচ্ছে রুই মাছের। রুই মাছের কিন্তু দুইটা প্রকোষ্ঠ থাকে, কিন্তু মানুষের থাকে কয়টা? 4টা। কেন 4টা থাকে? স্টুডেন্ট একটু কমেন্ট করে বলো তো, রুই মাছে কেন 2টা দিলাম, কাজ চলে গেল, কেন আমাদের 4টা দেওয়া লাগলো? আমাদের কি এমন পাপ ছিল যার জন্য আমাদের 4টা প্রকোষ্ঠ নিয়ে চলা লাগে? দ্রুত কমেন্ট করো। রুদ্র শাহরিয়ার বলেছ 12টায় ক্লাস, কিন্তু অতিরিক্ত কিছু ভিডিও ও এক্সট্রা একটা ক্লাস ছিল। আমি এক্সট্রা একটা ক্লাস নিতে চেয়েছি, কিউবিন বলে যে আমি পোস্টটা দিয়েছি ওই টপিকগুলো নিয়ে। অতিরিক্ত ভিডিও দেওয়ার কোনো কথা ছিল না, আমি তখনই অতিরিক্ত ভিডিও দিই যারা আগে থেকে ক্লাস করছো, মেডিকেল অ্যাডমিশনে আছো। যখন আমার মনে হয় যে এই টপিকটা শেষ হচ্ছে না, বাট শেষ করেও মিনিমাম হলো আরেকটা চ্যাপ্টারে যাওয়া উচিত, এইরকম একটা যখন সিচুয়েশন তৈরি হয়, তখনই আমি অতিরিক্ত ভিডিও দিই। যেহেতু আমি একটা এক্সট্রা ক্লাস নিই, ওটা 3 ঘন্টার ক্লাস হতে পারে, 4 ঘন্টারও ক্লাস হতে পারে, তাহলে কেন আমি 5 মিনিটের 7 মিনিটের অতিরিক্ত ভিডিও দেওয়া শুরু করবো? কিউবিনসে একটা প্রশ্ন এসেছিল, সেটা হলো করোনারি সাইনাস কি? দেখো আমি কিন্তু আনসার দিয়ে ফেলছি। তাহলে কিউবিনসের কোশ্চেনগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারি, রাইট? তাহলে ওখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো পড়ার সময় আসবে, ওগুলো লিখে রাখবে। আবার আমি পড়াচ্ছি, ভিডিও দেখা শেষে তোমার মনে নাই, তাহলে ভিডিওটা আবার ফিরে যাও ওখানে, রাইট? ফিরে গেলে আবার ওটা দেখতে পাবো। শারমিন আক্তার লিখেছ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটাই পরিবহন করে বলে। না না না, কারণ আমরা উন্নত হলে কেন বেশি থাকবে? গরিলারা আমাদের থেকে কম উন্নত, তাদের লোম আছে। মানুষের লোমকে বলা অবাঞ্ছিত, মানে এটা অতিরিক্ত জিনিস, তো এটা থাকার কথা ছিল না। বেশিরভাগ মানুষের গায়ে লোম নাই, অল্প আছে। আবার দেখো ঘাস ফড়িংয়ের 13টা প্রকোষ্ঠ, আমাদের 4টা, তাহলে আমরা উন্নত বলে আমাদের বেশি থাকবে এমন তো কোনো কথা নেই। বরং উন্নত হলে যেটা হবে, জিনিস কমাইতে হবে শরীর থেকে। ট্যুরে যদি যেতে চাও, ব্যাগটা যত হালকা করবো তত ভালো। আমরা তো ট্যুরে আসছি পৃথিবীতে, রাইট? ট্যুর শেষ হয়ে গেলে চলে যাওয়া লাগবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে রুই মাছ। চাঁদপুরের ইলিশ হয়ে গেল, তাই না? ইলিশ না, এটা হচ্ছে সার্ডিন মাছ হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এর যদি এখানে 2টা প্রকোষ্ঠ থাকে, তাহলে সারা শরীর থেকে একটাতে রক্ত আসবে আর একটাতে সারা শরীরে রক্ত চলে যাবে। ক্ষতি কি, তাই না?
মাছ তো বিভিন্নভাবে থাকে, কিন্তু একটা মানুষের কথা চিন্তা করো তো, এখানে হচ্ছে হৃৎপিণ্ড, এর রক্তগুলো এই দিক থেকে আসতে পারে খুব সহজে, যেতেও পারে সব দিকে খুব সহজে, গ্র্যাভিটির কোনো ব্যাপার স্যাপার নেই। কিন্তু একটা মানুষের পায়ের পাতা রক্তটা তুমি কিভাবে ফিরাই নিয়ে আসবে আমার বলো তো? পায়ের পাতা রক্তটা ফিরে এখানে আসবে? আসবে না। তাহলে এইটা দিয়ে তুমি পায়ের পাতা রক্ত দিতে পারবা, এটা কোনো প্রবলেম না, এটা খুব ইজি একটা ব্যাপার। কিন্তু এখানকার রক্তটা তোমাকে পায়ের পাতা থেকে তুলে আবার হৃৎপিণ্ডে নিয়ে যেতে হবে, কারণ এই রক্তটাই হয়তো বা পরবর্তীতে মাথায় যাবে। তাহলে এই অতিরিক্ত ঘরটা এই জন্য দেওয়া হয়েছে কারণ আমরা দাঁড়াতে পারি। তোমরা খেয়াল করে দেখবা, মাছের পর আসে ব্যাঙ 3 প্রকোষ্ঠ, এরপর আসে হচ্ছে সরীসৃপ 4 প্রকোষ্ঠ, পুরোপুরি নয়, কুমির বাদে 4 প্রকোষ্ঠ। এরপর আসে পাখি, পাখিতে কিন্তু আবার 4 প্রকোষ্ঠ, এরপর আমার মানুষ। মানে বিবর্তনটা এইভাবে বইয়ে দেখানো হয়েছে। এবং বিবর্তন সত্য কি মিথ্যা, ধর্মের সাথে যায় কি যায় না, এগুলো প্রশ্ন এখানে করা যাবে না, বায়োলজি পড়ছো। তাহলে দেখো, এর থেকে আমাদের পার্থক্য হলো এইটাই, কারণ আমাদের গ্র্যাভিটির এগেইনস্টে রক্ত তুলতে হয়, এই জন্য কি করতে হয়, এই রক্ত পাঠাচ্ছে, তখন এও চাপ দিয়ে রক্তটা এখানে পাঠাচ্ছে। তাহলে এ যদি চাপ দিয়ে রক্তটা এখানে পাঠায়, দেখো এই ঘরটা খালি হয়ে যায় পরে, এখানকার রক্তটা এখানে আসে, তাহলে এই ঘর খালি। এই ঘর যদি খালি হয়, তাহলে এখানে যদি প্রসারিত হয়, তাহলে নিম্ন চাপ তৈরি হবে না, সাই সাই করে রক্ত এখানে চলে আসবে না? আসবে কি না? তাহলে সে রক্ত টেনে নিয়ে আসে। বোঝা গেল? এই জন্যই কিন্তু, নইলে আমরা যদি মাছের মতো হইতাম, আমরা যদি শুয়ে বেড়াইতাম, তাহলে কখনোই মাছের পর 4 প্রকোষ্ঠ হওয়ার দিকে যেত না হৃৎপিণ্ড, এদিকে বিবর্তিত হতো না। আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা। নিচ থেকে রক্ত আনতে হয়, এই জন্য আলাদা 2টা চেম্বার অ্যাড করা হয়েছে। আবার দেখো, এখান থেকে রক্তটা চাপ দিয়ে ফুসফুসে পাঠাইতে হয়, এই হচ্ছে ঘটনা, তাই না? লাস্ট প্রশ্নটা কি ছিল? পোর্টাল সংবহন, তাই না? আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা রাস্তা বা একটা নালী, এর টার্গেট হচ্ছে এই জায়গায় যাবে। তো যাওয়ার পথে করে কি, সে এইটা ভেদ করে এখানে আসে, এসে এই পাশে এখানে চলে যায়। বোঝা গেল? এইটা একটা জায়গা বা একটা অঙ্গ, এইটার ভেতর দিয়ে সে এখানে যায়। কারণ কি, এটার ভেতর দিয়ে যাওয়ার সময় কিছু লাভ আছে। যেমন একটা জাহাজ যদি ব্রাজিলে যেতে চায়, তাহলে তাকে যাত্রাপথে বিভিন্ন জায়গায় কিন্তু ব্রেক দিতে হয়। ব্রেক দিয়ে সে করে কি, জাহাজের বজ্র মাল সামান যদি ফেলে দেওয়া লাগে, ওখানে গিয়ে ডাম্পিং করে। খাবার যদি নিতে হয়, রসদ যদি নিতে হয়, ওখানে আবার বাজার করে। পানি যদি নিতে হয় কিছু। বোঝা গেল? তো ঠিক তেমনি রক্তনালী মাঝে মাঝে যদি খাবার বজ্র থাকে, এখানে ফেলে দেয়। আবার যদি এই রক্তের মধ্যে আর খাবার লাগে, তাহলে এই জায়গায় যদি খাবার থাকে, সেখান থেকে কিনে নিয়ে চলে আসে। তাহলে মাঝখানে সে কি করলো, এটা একটা বন্দর হিসাবে ব্যবহার করলো, পোর্ট হিসাবে ব্যবহার করলো, তাই না? তাহলে এই জিনিসটার নাম যদি যকৃৎ হয়, তাহলে এই যে যা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটার নাম কি? যকৃৎ পোর্টাল নালী। ঠিক কি না? যকৃৎ পোর্টাল না? আর যকৃতের ভেতর দিয়ে যাচ্ছে, যকৃৎকে পোর্ট হিসাবে ব্যবহার করছে, বন্দর হিসাবে ব্যবহার করছে। পোর্ট মানে বন্দর। ঠিক আছে? কোথায় এটা ঘটে দেখো, আমি দেখাই তোমাদের। এই ছবিটা আরেকটু নিচে লিখি। মুহিব, তুমি কি আমার কথা বুঝতে পারছো? মুহিবকে বলছি। সুহি ভাই আমাদের কথা বুঝতে পারছেন? লুক, সারা শরীর থেকে যেমন এখানে হচ্ছে দেহে বিভিন্ন অঙ্গে যায়, দেহের তো আর একটা অঙ্গ আছে, এই অঙ্গটার নাম হচ্ছে, ধরা যাক এটা মাথা, কিংবা ধরা যাক এটা পা, ধরা যাক এটা অন্য কিছু, যে কোনো অঙ্গ। আমরা ধরি আজকে এটা হচ্ছে পরিপাক নালী, নাড়ি ভুড়িগুলো আর কি। পরিপাক নালী,
এখন একটু খেয়াল করো, যদি কখনো কোনো রক্তনালী পরিপাক নালীতে যায়, তাহলে পরিপাক নালীতে কি সে সংগ্রহ করে? আমরা খাবার খেলাম, পুষ্টিগুলা, রাইট? পুষ্টিগুলো এখানে আছে, ঠিক না? তাহলে সে পুষ্টিগুলো নিয়ে যাবে। এখন আমরা খাবার খাচ্ছি, খাবারের সাথে কিন্তু নানা ভেজাল খাই, তাহলে এখানে কিছু বজ্রও আছে, ফরমালিন খাচ্ছি, কার্বাইড খাচ্ছি, তাই না? তাহলে পরিপাক নালীতে যদি রক্তনালী আসে, তাহলে এইটাকে সে সরাসরি আর এখানে আসতে পারবে না, কারণ এখান থেকে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার এখানে আসবে, এ আবার করবে সারা দিয়ে পাঠিয়ে দেবে, তাই না? তাহলে আমাকে এটা ফিল্টার করতে নিয়ে যেতে হবে কোথাও না কোথাও। লসিকা তো ফিল্টার করছে, লসিকা গ্রন্থি, বাট বড় ফিল্টার কোথায়? তুমি হয়তো বা বেশি পরিমাণ পুষ্টি নিছো, এটাকে তো কোথাও গিয়ে রেখে আসতে হবে, সঞ্চিত করে রেখে আসতে হবে। কোথায় করবে? যকৃতে। এটা নাম হচ্ছে যকৃৎ। দেখো যকৃতে প্রবেশ করলো, করে যকৃৎ থেকে বের হয়ে সে চলে গেল এখানে, দেখছো? এটা তো শিরাই ছিল, তাই না? তাহলে এইটা দেখো যকৃতে যাচ্ছে, কি করছে? পুষ্টিগুলো যকৃতে দিয়ে নিয়ে যাচ্ছে। পুষ্টিগুলো যদি বেশি হয়, সে যকৃতে কিছু রেখে যায়, যেমন আমরা গ্লুকোজ বেশি খাই, গ্লাইকোজেন আকারে এখানে সঞ্চিত করে, তাই না? আবার যদি কখনো এমন হয় যে এখান থেকে কম পুষ্টি পাইছে, তাহলে যকৃতে ওই যে সঞ্চিত করে রাখছিল আগে, ওই সঞ্চিত পুষ্টিগুলো নিয়ে এসে আবার রওনা দিছে, তাই না? তাহলে এই যে ভেতর দিয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি যকৃৎ পোর্টাল, বা যকৃৎকে বন্দর হিসাবে ব্যবহার করা, রাইট? তোমাদের বইতে কিন্তু লেখা আছে সিকুয়েন্সটা কিভাবে হয়েছে, বই থেকে দেখে নিবা। যেহেতু আমি বুঝাই ফেলছি, তোমরা বুঝে ফেলছো, তোমরা একটু কমেন্টে বলো ভাইয়া বুঝতে পারছি, মোটামুটি বই পড়লে ক্লিয়ার হবে। তোমার কি সব ক্লিয়ার? তোমরা জাস্ট মনে রাখবা যে এখানে যকৃৎটা আমরা এক্সট্রা হিসাবে দিলাম, আর এটার নাম আছে যকৃৎ পোর্টাল শিরা, শেষ। আর এটার নাম কি ছিল? এটার নাম কি ছিল? ভেনা কেবা ছিল না? মহাশিরা ছিল না? নিচ থেকে যাচ্ছে, তাহলে ইনফিরিয়র মহাশিরা। খেয়াল করে দেখ, এখনো কিন্তু এটার নাম ইনফিরিয়র মহাশিরা। তাহলে যকৃতে হচ্ছে যকৃৎ পোর্টাল শিরা প্রবেশ করে, করে এটা আবার ইনফিরিয়র ভেনা কেবা দিয়েই যায় এখানে রাইট এট্রিয়ামে। বইয়ে সুন্দর ছবি দেওয়া আছে, আজমল স্যারের বইটা আগের থেকে এখন ভালো করা হয়েছে, পড়লে বুঝতে পারবা। কয় মিনিট হয়েছে ক্লাস? 1 ঘন্টা 7 মিনিট। তাহলে আমরা হেপাটিক, যকৃৎ এগুলো সব পড়ে ফেলছি। এটা 1 মিনিট লাগবে, পরে আমরা এগুলো পড়বো। তো আমরা এখন ব্রেকে চলে যাব। আজকে আমি এই 2টা জিনিসই পড়াবার চেষ্টা করবো আর কি, 2টাই। যদি এক্সট্রা একটু সময় নেওয়া লাগে আমি নিব। তোমাদের আমি ব্রেক দিলাম 6 মিনিটের, 6 মিনিট পর দেখা হচ্ছে।
শেষ টাইম। শেষ। 8 মিনিট। 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ। বইটা কত?